আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পিটু এর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে লেকচার 2 তে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে কম্পিউটার সংগঠন, প্রসেসিং হার্ডওয়্যার এবং কম্পিউটার পেরিফেরালস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নিই যে এই টপিকগুলো থেকে পূর্ববর্তী বিসিএস পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন ছিল। যেমন একটা প্রশ্ন ছিল, মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহার করা হয়। এটা ছিল 40তম বিসিএস এ। 37তম বিসিএস একটা কোশ্চেন ছিল যে কোনটি একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে। এরপর 36তম একটা বিসিএস এ কোশ্চেন ছিল যে প্লটার কোন ধরনের ডিভাইস। তার মানে এই যে কোশ্চেনগুলা, এই প্রত্যেকটা প্রশ্ন কম্পিউটার পেরিফেরালস বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে এসেছে। এরপর 40তম বিসিএস এর প্রশ্ন ছিল যে সিপিইউ কোন ধরনের অ্যাড্রেস জেনারেট করে, এবং 37তম বিসিএস এ ছিল যে কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণ করে। এই কোশ্চেনগুলো এসেছে কম্পিউটারের যে সংগঠন, এই সংগঠন অংশ থেকে। এরপরে 35তম বিসিএস ছিল যে কম্পিউটারের সিস্টেমে স্ক্যানার কোন ধরনের যন্ত্র। তার মানে এইটাও ইনপুট আউটপুট ডিভাইস বা পেরিফেরালস থেকে কোশ্চেনটা এসেছে। এমআইসিআর এর পূর্ণরূপ কি? 8086 কত বিটের প্রসেসর? এটা ছিল 36তম বিসিএস এ। এরপর 36তম বিসিএস এ আরেকটা প্রশ্ন ছিল যে মোবাইল ফোনের ইনপুট ডিভাইস নয় কোনটি। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস থেকে বেশ অনেকগুলো প্রশ্ন অনেক বিসিএসে এসেছে। সো এই জন্য এই টপিকটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোনটা আমাদের জন্য ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস নাকি ইনপুট আউটপুট দুইটাই। এই জিনিসগুলো আমরা কম্পিউটার পেরিফেরালসে দেখব। এছাড়াও কম্পিউটার সংগঠন এবং প্রসেসিং হার্ডওয়্যার এটা সম্পর্কে বিস্তারিত আমাদের জানতে হবে। তো প্রথমেই আমরা দেখব যে কম্পিউটারের সংগঠন পার্টটা। তো কম্পিউটারের সংগঠন যদি আমরা এক নজরে একটু দেখে ফেলি, যে কম্পিউটার এটা আসলে দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে হার্ডওয়্যার এবং একটা হচ্ছে সফটওয়্যার। যে কোনো একটা দিয়ে এই কম্পিউটার চলবে না, হার্ডওয়্যারও লাগবে এবং সফটওয়্যারও লাগবে। আবার হার্ডওয়্যারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। হার্ডওয়্যারের একটা হচ্ছে ইনপুট অংশ, যে ইনপুট মানে হচ্ছে নির্দেশনা, নির্দেশ দেয়া। তার মানে কম্পিউটারকে আমাদের নির্দেশ দিতে হয়, নির্দেশ দিলে সে কাজ করে, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন আমরা কম্পিউটারে মাউস কিবোর্ড এগুলা দিয়ে আমরা ইনপুট দিয়ে থাকি। ইনপুট দেওয়ার পরে কম্পিউটার এই ইনপুটটাকে নিয়ে যায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউতে। সিপিইউ এই আমাদের যে ইনপুট বা আমাদের যে নির্দেশনা এটা প্রসেসিং করে, এবং ফাইনালি প্রসেসিং শেষ হলে সেইটা আউটপুট হিসেবে আমাদেরকে দেখায়। যেমন মনিটর, এটা একটা আউটপুট ডিভাইস। সো মনিটরে আমরা যে কমান্ডটা দেই সেটা আমরা দেখতে পারি। আমি হয়তো একটা মুভি অন করলাম, মুভিটা চলা শুরু করলো, এই যে আমি যে ক্লিক করলাম মুভির উপরে, এটা হচ্ছে ইনপুট, আমি চাচ্ছি যে এটা ওপেন হোক। তো এইটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা সে প্রসেসিং করে এটা আমাদেরকে মনিটরে আমাদেরকে আউটপুট হিসেবে দেখায়। আবার এই যে সিপিইউ যেটা, এটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এটা তিনটা অংশ, একটা হচ্ছে এএলইউ। এএলইউ মিন্স অ্যারিথমেটিক লজিক ইউনিট, মানে যেটা গাণিতিক ও যুক্তি অংশ আমরা বলে থাকি। আরেকটা হচ্ছে যে কন্ট্রোল ইউনিট, যেটা পুরো কম্পিউটারের সব কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এবং তিন নাম্বার হচ্ছে মেমোরি বা রেজিস্টার। এই মেমোরি আবার দুই রকমের হয়, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আরেকটা হচ্ছে সফটওয়্যার, কম্পিউটারের পার্ট, এবং সফটওয়্যারটা দুই রকমের হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার কম্পিউটার চালানোর জন্য। এটা যেসব সিস্টেম রিলেটেড যেসব সফটওয়্যার আছে, যেমন অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার। সো এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, এবং আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। লাইক আমরা মাইক্রোসফট অফিস ইউজ করি, আমরা ফটোশপ ইউজ করি, আমরা অনেক ভিডিও প্লেইং সফটওয়্যার ইউজ করি, এগুলোকে আমরা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এটা হচ্ছে কম্পিউটারের সংগঠন। তাহলে আমরা যদি আরেকবার রিভিউ করি যে কম্পিউটার এটা দুইটা পার্ট, একটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যারের তিনটা অংশ, ইনপুট, সিপিইউ এবং আউটপুট। এবং সিপিইউ কে আর তিনটা অংশে বিভক্ত করা যায়, একটা হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং মেমোরি বা রেজিস্টার। এবং এই মেমোরি এটা দুই রকমের, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। অপরদিকে সফটওয়্যার এটাও দুই রকমের, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো প্রথমে আমরা একটু দেখবো হার্ডওয়্যার। হার্ড এই শব্দটা, হার্ড মানে শক্ত। তার মানে হার্ডওয়্যার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দৃশ্যমান যে যন্ত্রগুলা কম্পিউটারের মধ্যে আছে, এগুলাকে আমরা হার্ডওয়্যার বলি। যেমন মনিটর, আমাদের কিবোর্ড, মাউস, প্রিন্টার, এরপর আমার সিপিইউতে যেসব অংশ দেখা যায় লাইক মাদারবোর্ড, প্রসেসর, এই জিনিসগুলা হচ্ছে হার্ডওয়্যার, যেগুলাকে আমরা দেখতে পাই বা স্পর্শ করতে পারি, এগুলাকে আমরা বলি হার্ডওয়্যার। হার্ডওয়্যারের একটু আগে আমরা দেখেছি হার্ডওয়্যারের অংশ তিনটা, একটা হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একটা হচ্ছে ইনপুট ইউনিট, একটা হচ্ছে আউটপুট ইউনিট। তো প্রথম যে পার্টটা সিপিইউ, সিপিইউ মিন্স সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তার মানে যে জায়গাতে কম্পিউটার তার সমস্ত নির্দেশনাগুলো প্রসেস করে সেটা হচ্ছে সিপিইউ। যেহেতু সিপিইউ হতে কম্পিউটার তার সমস্ত নির্দেশনা প্রসেস করে, এই কারণে
কম্পিউটারের ব্রেইন বলা হয় সিপিইউকে। কম্পিউটারের ব্রেইন, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন থাকে যে কম্পিউটারের ব্রেইন কোনটা। সো কম্পিউটারের ব্রেইন যদি প্রশ্নে থাকে তাহলে উত্তর হবে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কম্পিউটারের ব্রেইন বলা হয়। এবং কম্পিউটারের যাবতীয় যত কাজ, এই যাবতীয় সব কাজ এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ নিয়ন্ত্রণ করে। এখন সিপিইউ বলতে অনেক সময় মাইক্রোপ্রসেসরকেও বোঝানো হয়, কারণ সিপিইউ অনেকগুলো সার্কিটের সমন্বয়ে গঠিত, অনেকগুলো সার্কিট থাকে এবং এই সার্কিটগুলোর মধ্যে সবচেয়ে প্রধান যে সার্কিটটা সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। এজন্য অনেক সময় সিপিইউ বলতে এই মাইক্রোপ্রসেসরকে মিন করা হয়। আর সিপিইউর ভিতরে যে কাজগুলো হয় এগুলো মূলত এই যে মাইক্রোপ্রসেসর সে নিয়ন্ত্রণ করে। এজন্য মাইক্রোপ্রসেসরকে বলা হয় সিপিইউর ব্রেইন। তো পরীক্ষায় যদি প্রশ্ন থাকে যে সিপিইউর ব্রেইন কোনটা, সেই ক্ষেত্রে উত্তর হবে সিপিইউর ব্রেইন হচ্ছে মাইক্রোপ্রসেসর। বা যদি পরীক্ষায় থাকে যে কম্পিউটারের ব্রেইন কোনটা এবং অপশনে যদি সিপিইউ না থাকে, সিপিইউর বদলে যদি মাইক্রোপ্রসেসর থাকে, তাহলে সেই ক্ষেত্রে মাইক্রোপ্রসেসর আমরা অ্যান্সার হিসেবে সিলেক্ট করব। তাহলে আমি যদি আরেকবার একটু রিভিউ করি, এটা যে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একে বলা হয় কম্পিউটারের ব্রেইন, এবং সিপিইউর ব্রেইন বলা হয় কাকে? মাইক্রোপ্রসেসরকে। সিপিইউ যাবতীয় যত কাজ, এই কাজগুলা সিপিইউ নিয়ন্ত্রণ করে। সিপিইউর তিনটা অংশ আমরা দেখেছি, যে সিপিইউর একটা পার্ট হচ্ছে এএলইউ, যাকে আমরা বলি অ্যারিথমেটিক লজিক ইউনিট বা গাণিতিক ও যুক্তি অংশ, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে মেমোরি বা রেজিস্টার। কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে যে কম্পিউটারের সকল অংশ নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা। কন্ট্রোল ইউনিট, আমরা যখন কোনো একটা জিনিস ইনপুট দিই বা কোনো একটা নির্দেশ দিই কম্পিউটারকে, তখন এই কন্ট্রোল ইউনিট সেই নির্দেশটা পরীক্ষা করে দেখে। পরীক্ষা করে সে আবার একটা নতুন নির্দেশ তৈরি করে সেটা যে ইউনিটের কাজ তার কাছে পাঠিয়ে দেয়। আমি যদি এক্সাম্পল দিই যে একটা সার্কিট, সার্কিটের কাছে যদি কোনো একটা নির্দেশ আসে যে আমরা কোনো একটা ইনপুট দিলাম বা আমরা একটা কোনো নির্দেশ দিলাম, এই সার্কিটটা, এই নির্দেশটা এটা চলে যায় কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিট এটা মেমোরির সহায়তায় এই যে ইনপুটটা বা নির্দেশটা সেইটা পরীক্ষা করে, এবং পরীক্ষা করে সে একটা নিউ ইনস্ট্রাকশন বা নতুন একটা নির্দেশ তৈরি করে এইটা যার কাজ, যে অংশটা কম্পিউটার, যে অংশটা এই নির্দেশটা সে এটা ফুলফিল করতে পারে তার কাছে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। তার মানে কন্ট্রোল ইউনিট সে পুরা কম্পিউটারে যে যত অংশ আছে এই টোটাল অংশটাকে সে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। এরপরের যে পার্টটা সেটা হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই অ্যারিথমেটিক লজিক ইউনিট, এখানে দুইটা অংশ, একটা হচ্ছে অ্যারিথমেটিক পার্ট, তার মানে একটা হচ্ছে গাণিতিক অংশ, আর একটা হচ্ছে লজিক ইউনিট বা যুক্তি অংশ। এই দুইটা পার্টের আলাদা আলাদা কাজ রয়েছে। গাণিতিক অংশ যেটা, তার কাজ হচ্ছে কম্পিউটারের যত যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল যা আছে এই গাণিতিক বা ক্যালকুলেশন রিলেটেড, এই ধরনের কাজগুলা এই গাণিতিক অংশ করে থাকে। কম্পিউটারের যত যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা এই গাণিতিক যে কাজগুলা, এই কাজগুলা করে গাণিতিক অংশ। এবং যুক্তি অংশ যেটা, সে লজিক্যাল যে ব্যাপারগুলা, সেই ব্যাপারগুলা এই যুক্তি অংশ বা লজিক ইউনিট করে থাকে। এবং এটার জন্য সে অ্যান্ড, অর, নট, ন্যান্ড এইগুলা ব্যবহার করে সে এই লজিক ইউনিটের কাজগুলা করে থাকে। তার মানে এএলইউ এটা দুইটা পার্ট, একটা হচ্ছে গাণিতিক অংশ এবং আরেকটা হচ্ছে যুক্তি অংশ। এবং 3 নম্বর যে পার্টটা থাকে সিপিইউতে সেটা হচ্ছে মেমোরি বা রেজিস্টার। এখানে তথ্যগুলো জমা থাকে এবং আমরা জানি যে মেমোরির একক হচ্ছে বিট। কম্পিউটারে মেমোরির একক হচ্ছে বিট। এবং এই যে মেমোরি বা রেজিস্টার যেটা সিপিইউর মধ্যে থাকে, সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের মধ্যে, সেটা ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি। এই কারণে সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের মধ্যে যে মেমোরিটা থাকে সেই মেমোরিটা খুবই দ্রুত কাজ করে এবং এখানে অস্থায়ীভাবে কিছু তথ্য সে জমা রাখে তার কাজ করার সুবিধার জন্য। তার মানে আমরা যদি আরেকবার দেখে নিই যে সিপিইউ, এখানে আমাদের তিনটা অংশ, একটা হচ্ছে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং এখানে দুইটা অংশ, একটা হচ্ছে গাণিতিক যেটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা অন্যান্য যে ক্যালকুলেশন রিলেটেড পার্টগুলা সেটা করে, আরেকটা হচ্ছে লজিক ইউনিট যেখানে সে যুক্তিমূলক কাজগুলো করে থাকে। এটার জন্য সে ন্যান্ড, নট, অ্যান্ড এই ধরনের ফাংশনগুলো সে ব্যবহার করে। এবং এরপর আছে কন্ট্রোল ইউনিট যেটা সমস্ত অংশ নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। কোনো ইনপুট দিলে সে সেটা পরীক্ষা করে এবং পরীক্ষা করে সে নতুন নির্দেশনা তৈরি করে। এবং 3 নম্বর হচ্ছে যে মেমোরি বা রেজিস্টার যেটা সিপিইউর মধ্যে থাকে। এরপর হার্ডওয়্যারের আরেকটা অংশ ছিল সেটা হচ্ছে ইনপুট ইউনিট। সো ইনপুট মানে হচ্ছে নির্দেশ দেওয়া, কম্পিউটারকে নির্দেশ দেওয়া। কম্পিউটার কিন্তু নির্দেশ দেওয়া ছাড়া সে নিজে থেকে কাজ করতে পারে না। এই জন্যই আমরা বলে থাকি যে কম্পিউটারের
আইকিউ হচ্ছে 0। হ্যাঁ, সে নিজে থেকে কোনো কাজ করতে পারে না, তাকে কোনো নির্দেশ দিলে সে সেটা করতে পারে। সো যে অংশ দিয়ে আমরা ইনপুট দেই বা নির্দেশ দেই তাকে বলা হয় ইনপুট ইউনিট, এবং যে ডিভাইসের সাহায্যে দেওয়া হয় তাদেরকে বলা হয় ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আরেকটা হচ্ছে আউটপুট ইউনিট, যে সকল যন্ত্র দিয়ে কম্পিউটার আমাদেরকে আউটপুট বা ফলাফল প্রদর্শন করে তাদেরকে আমরা বলি আউটপুট ইউনিট। যেমন মনিটর, প্রিন্টার এগুলো হচ্ছে আউটপুট ইউনিট। এবার আমরা দেখব মাইক্রোপ্রসেসর। আমরা জানি যে সিপিইউর মধ্যে অসংখ্য সার্কিট থাকে এবং এই সার্কিটগুলোর মধ্যে মেইন যে সার্কিট সেটার নাম হচ্ছে মাইক্রোপ্রসেসর, এবং মাইক্রোপ্রসেসর তৈরি হয় সিলিকনের তৈরি চিপ দিয়ে। মাইক্রোপ্রসেসর এটার মধ্যে থাকে অসংখ্য আইসি, এবং আইসি গঠিত হয় ট্রানজিস্টর দিয়ে। তার মানে আমরা বুঝতে পারছি যে মাইক্রোপ্রসেসরের ক্ষুদ্রতম একক হচ্ছে এই ট্রানজিস্টর, এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে যত বেশি ট্রানজিস্টর থাকবে সেই মাইক্রোপ্রসেসরের গতি তত বেশি হবে, এবং যে মাইক্রোপ্রসেসরের গতি যত বেশি সেই কম্পিউটার তত দ্রুত কাজ করতে পারে বা হিসাব বা ক্যালকুলেশন করতে পারে। এই জন্য একে বলা হয় ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। যেহেতু মাইক্রোপ্রসেসরের মধ্যে অসংখ্য আইসি বা ট্রানজিস্টর থাকে, এই জন্য ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বলা হয়। এবং আমরা জানি যে এই যে মাইক্রোপ্রসেসর এটা আবিষ্কার করে টেড হব 1971 সালে, এবং এই মাইক্রোপ্রসেসর দিয়ে যে প্রথম কম্পিউটারটা বানানো হয় তার নাম ছিল ইন্টেল 4004, এবং এটা ছিল অনলি 4 বিট, মাত্র 4 বিটের একটা মাইক্রোপ্রসেসর। এত ক্ষুদ্র সে তথ্য ধারণ করতে পারত। বর্তমানে আমরা যেসব মাইক্রোপ্রসেসর ইউজ করি যেমন কোর i5 বা কোর i7 এগুলা অনেক বেশি তথ্য ধারণ ক্ষমতা আছে। এই মাইক্রোপ্রসেসরের যে নামকরণ, এই নামকরণগুলা এই যে তথ্য ধারণ ক্ষমতা সেই তথ্য ধারণ ক্ষমতার উপর করা হয়ে থাকে, যেমন 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট বা 64 বিট। আমরা দেখবো যে আমাদের কম্পিউটারে 32 বিটের মাইক্রোপ্রসেসর বা 64 বিটের মাইক্রোপ্রসেসর এগুলো আমরা এখন দেখতে পাই। মাইক্রোপ্রসেসরকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিআইএসসি বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। তার মানে যে মাইক্রোপ্রসেসরগুলো জটিল নির্দেশনা প্রদান করা হয় সেগুলোকে বলা হয় সিআইএসসি বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। আরেকটা হচ্ছে আরআইএসসি, যেটা রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। এখানে অপেক্ষাকৃত সরল ধরনের নির্দেশনা প্রদান করা হয়, ক্ষুদ্র ও সরল নির্দেশনা প্রদান করা হয় আরআইএসসি। এবং আরেকটা আছে যেটার নাম হচ্ছে স্পেশাল পারপাস প্রসেসর বা এসপিপি বলা হয়, স্পেশাল পারপাস। এই স্পেশাল পারপাস প্রসেসরগুলা মূল প্রসেসরের সাথে সহায়ক হিসেবে কাজ করে, যে কোনো স্পেশাল কাজ করার জন্য এগুলাকে মূল প্রসেসরের সাথে দেয়া হয়। তার মানে আমরা দেখলাম যে মাইক্রোপ্রসেসর এটা 3 ভাগে ভাগ করা যায়। একটা সিআইএসসি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, যেখানে জটিল নির্দেশনা প্রদান করা হয়। আরেকটা হচ্ছে আরআইএসসি রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, যেখানে অপেক্ষাকৃত সরল এবং ক্ষুদ্র ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়। আরেকটা হচ্ছে এসপিপি বা স্পেশাল পারপাস প্রসেসর, যেটা মূল প্রসেসরের সহায়ক হিসেবে কাজ করে। এই মাইক্রোপ্রসেসর নির্মাতা কিছু প্রতিষ্ঠান আছে, যেমন ইন্টেল অধিক জনপ্রিয়, এরপর আছে এএমডি যেটাকে আমরা রাইজেন বলে থাকি, এরপর আছে আইবিএম, মোটরোলা, সাইরিক্স, টিআই, এনভিডিয়া। এইসব প্রতিষ্ঠান মাইক্রোপ্রসেসর নির্মাণ করে থাকে। এবং এই প্রসেসরের গতি এটাকে বলা হয় ক্লক স্পিড। আমরা অনেক সময় কম্পিউটার কেনার সময় দেখি যে প্রসেসরের গায়ে ক্লক স্পিড লেখা থাকে, বা বলা হয় যে এটার ক্লক স্পিড এত গিগা হার্জ, এবং এটা মাপা হয় হার্জে। হ্যাঁ, এই প্রসেসরের যে গতিটা এটা হার্জে মাপা হয়। এই জন্য কম্পিউটার যারা আমরা নতুন কিনবো, যারা আমরা বুঝি না, তারা এটা জেনে রাখি যে প্রসেসর শুধু কোর i5 বা কোর i7 বললেই হবে না, এটার সাথে তার যে গতি সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন অনেক সময় থাকে যে ল্যাপটপ কিনতে গেলে দেখা যাবে লেখা থাকে যে 1 গিগাহার্জ। হ্যাঁ, 1 গিগাহার্জ, তার মানে সেই প্রসেসরের গতি হচ্ছে 1 গিগাহার্জ। সো এটা মাপা হয় হার্জে। এখন আমরা দেখব মাদারবোর্ড। মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগস্থল। আমরা মাদারবোর্ড সবাই চিনি কম বেশি, যে কম্পিউটারের মধ্যে যে বড় একটা বোর্ড যেটার মধ্যে বাকি সব জিনিসগুলো আমরা কানেক্ট করি, লাইক পাওয়ার সাপ্লাই, র্যাম, এরপর জিপিইউ বা মাইক্রোপ্রসেসর, সবগুলা যে পার্টটার মধ্যে আমরা সংযোগ দিই সেটার নাম হচ্ছে মাদারবোর্ড। বিভিন্ন কোম্পানি এই মাদারবোর্ড তৈরি করে, যেমন ইন্টেল, গিগাবাইট, আসুস, এমএসআই, এইসব ব্র্যান্ডের মাদারবোর্ড আমাদের বাজারে পাওয়া যায়। এরপর আমরা দেখব কম্পিউটারের পোর্ট। কম্পিউটারের পোর্ট বলতে পয়েন্ট বা সংযোগ মুখ বোঝানো হয়। আমরা যদি আমাদের সিপিইউর পিছন দিকে দেখি যে এই ধরনের অনেকগুলা ফাঁকা বা ছিদ্রযুক্ত অংশ থাকে, এই প্রত্যেকটাকেই বলা হয় পোর্ট, এবং এই পোর্টগুলোর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের সাথে বিভিন্ন ডিভাইস সংযোগ দিই।
যেমন আমাদের মাউস, কিবোর্ড, আমাদের স্পিকার বা ইউএসবি ড্রাইভ, এই সব কিছু আমরা এই পোর্টগুলোর সাহায্যে সংযোগ দিই এবং এই বিভিন্ন পোর্টের বিভিন্ন ধরনের নাম রয়েছে। এই জিনিসগুলো আমরা এখন দেখব। বিভিন্ন পোর্ট সম্পর্কে বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে যে এটা কোন ধরনের পোর্ট বা এই যন্ত্রটা বা এই ডিভাইসটা সংযোগ দেওয়ার জন্য কোন পোর্ট ইউজ করা হয়, এই ধরনের প্রশ্ন থাকে। এই জন্য বিভিন্ন যে পোর্টগুলো আছে এগুলো আমরা এখন একটু দেখব। যেমন এটার নাম হচ্ছে প্যারালাল পোর্ট। এটা কম্পিউটারের পিছনে এই ধরনের একটা পোর্ট থাকে যাকে বলা হয় প্যারালাল পোর্ট। এই পোর্টটাকে বলা হয় সিরিয়াল পোর্ট। এরপর আছে ভিজিএ অর মনিটর পোর্ট। আমাদের যে মনিটর, এই মনিটর সংযোগ দেওয়ার জন্য আমরা দেখব যে আমাদের সিপিইউর পিছনে এই ধরনের একটা পোর্ট থাকে যেটাকে আমরা ভিজিএ বা মনিটর পোর্ট বলে থাকি। এরপর আছে ইউএসবি পোর্ট। আমরা ইউএসবি ড্রাইভ মানে আমাদের পেন ড্রাইভ হোক বা এখনকার যে মাউস বা কিবোর্ড, এগুলা এই ইউএসবি পোর্ট দিয়ে আমরা কানেক্ট করি। এই ধরনের পোর্ট, এটা কানেক্ট করার জন্য যে পোর্টগুলো থাকে এই পোর্টগুলোকে আমরা বলি ইউএসবি পোর্ট। এরপর আছে এমআইডিআই, মিডি। মিডি মানে এটার অর্থ হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, এটা দিয়ে আমরা মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলা বা গান রেকর্ড করার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট লাগে এগুলা কম্পিউটারের সাথে সংযোগ দেওয়ার জন্য এই পোর্টগুলো আমরা ইউজ করে থাকি। এটাকে বলা হয় এমআইডিআই পোর্ট বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস পোর্ট। এরপর আছে PS2 পোর্ট। IBM 1987 সালে তারা এই PS2 পোর্ট আবিষ্কার করে, যেটা 6 পিন বিশিষ্ট। 6 পিন, একটু গুনে দেখো যে এই যে 3টা আর 3টা, 6 পিন বিশিষ্ট একটা পোর্ট আবিষ্কার করে, যে পোর্টটাকে বলা হয় PS2 পোর্ট। এই পোর্টগুলা নরমালি কিবোর্ড এবং মাউস, এই দুইটা জিনিস সংযোগ দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আগে কম্পিউটারের পিছনে এই দুইটা পোর্ট দেখা যেত, মানে ব্যবহার করা হতো। বর্তমানে সব মাউস কিবোর্ড ইউএসবি পোর্ট ইউজ করে, এগুলার খুব বেশি কাজে লাগে না, কিন্তু এই পোর্টগুলোকে বলা হয় PS2 পোর্ট। এটা হচ্ছে নেটওয়ার্কিং পোর্ট। আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য ইন্টারনেটের যে কেবল যে পোর্টটাতে সংযোগ করি সেই পোর্টটাকে বলা হয় নেটওয়ার্কিং পোর্ট। এছাড়া আছে অডিও পোর্ট। অডিও পোর্ট দিয়ে আমরা অডিও শোনা বা রেকর্ড করার জন্য যে জিনিসগুলা, যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করি সেগুলো সংযোগ দেই। যেমন আমি এখন কথা রেকর্ড করার জন্য যে মাইক্রোফোন ব্যবহার করছি, সেই মাইক্রোফোনটা আমি এইটার মধ্যে সংযোগ দিয়েছি। এটা দিয়ে আমি যদি স্পিকার লাগাই কম্পিউটারে, স্পিকারের জন্য আমরা এইটা ব্যবহার করি। তার মানে এই পোর্টগুলোকে বলা হয় অডিও পোর্ট। এছাড়া আছে ভিডিও পোর্ট। বিভিন্ন ভিডিও দেখার জন্য যে কার্ডগুলো আমরা ইউজ করি, যেমন টিভি কার্ড, এই ধরনের কার্ড ইউজ করার জন্য আমরা এই ভিডিও পোর্টগুলো ব্যবহার করে থাকি। এরপর আরেকটা ইম্পর্টেন্ট ইউনিট হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট। তার মানে এই যে সিপিইউতে পাওয়ার দেওয়ার জন্য যে ইউনিটটা থেকে পাওয়ার আসে সেটাকে আমরা বলি পাওয়ার সাপ্লাই ইউনিট। এই পাওয়ার সাপ্লাই ইউনিট কম্পিউটারে শক্তি যোগায়। প্রয়োজনীয় 230 ভোল্ট সাপ্লাইকে রেগুলেটেড ডিসি ভোল্টে পরিণত করে আমাদের কম্পিউটার ব্যবহার করার জন্য যে পাওয়ার দরকার সেই পাওয়ারটা সাপ্লাই দেয়। এখন আমরা দেখব কম্পিউটারের বাস। এই বাস মানে সেই বাস না, এটা হচ্ছে কম্পিউটারের বাস। কম্পিউটারের মধ্যে অসংখ্য সার্কিট থাকে এবং এই সার্কিটগুলোর মধ্য দিয়ে ডাটা পাস হয়, বা কম্পিউটারের মধ্যে যেসব যন্ত্রাংশ বা ডিভাইস আমরা লাগিয়ে থাকি সেই ডিভাইসগুলোর সংযোগ প্রদানের জন্য এর বিভিন্ন তার দিয়ে এগুলো সংযোগ করা হয় এবং এই তার দিয়ে কম্পিউটারের ডিজিটাল সংকেতগুলো চলাচল করে। এই তারগুলোকে বলা হয় কম্পিউটারের বাস। মানে যে সমস্ত সার্কিট বা তারের মধ্য দিয়ে কম্পিউটারের তথ্য পাস হয় বা চলাচল করে তাদেরকে আমরা বলি কম্পিউটারের বাস। এবং এই যে কম্পিউটারের বাস, এটার একটা প্রশস্ততা আছে, এক একটা কম্পিউটারের জন্য এক এক রকম। যে কম্পিউটারের বাস যত বেশি, সেই কম্পিউটার বা সার্কিট দিয়ে তত দ্রুত বা তত বেশি পরিমাণে ডাটা চলতে পারে। এই জন্য আমরা যখন র্যাম কিনি, বিশেষ করে যখন র্যাম কিনি তখন বলা থাকে এটা কত বাস। অনেক সময় থাকে 1600 বাস, বা অনেক সময় থাকে যে 2666 বাস বা 3200 বাস। এই ধরনের আমরা দেখব যে বাস লেখা থাকে। এটা মানে হচ্ছে যে এই তারের মধ্যে দিয়ে কত পরিমাণে ডাটা একসাথে পাস হতে পারে, এবং এই বাসগুলা মেগাহার্টজ বা গিগাহার্টজে মাপা হয়। তো এই বাসগুলোকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন কম্পিউটার বাসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম বাস আর একটা হচ্ছে এক্সপানশন বাস। আবার এই সিস্টেম বাসকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাটা বাস, একটা হচ্ছে কন্ট্রোল বাস এবং একটা হচ্ছে অ্যাড্রেস বাস। তো কম্পিউটারের এই পার্টে আমরা যে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে কম্পিউটারের সংগঠন এবং একটা দেখলাম যে প্রসেসিং হার্ডওয়্যার। সো এই পার্টটা এই পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী পার্টে। ধন্যবাদ সবাইকে।